হ্যালো স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস, নেটশলার আড্ডাতে আরও একবার সবাইকে জানাই স্বাগত। আজকের নেটশলার আড্ডাতে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলোকে নিয়ে আর একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? যারা তোমরা খাতা আর পেন নিয়ে বসে আছো তারা রেডি থাকো। আমি যে যে পার্টিকুলার বিষয়গুলোর উপর জোর দিয়ে বলবো এবং যেগুলোকে আমি বলবো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্লিজ নোট ডাউন ইট। বিকজ দেখো, আমরা ইতিমধ্যে যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে আলোচনা করি কিংবা কোন কোন রাইটারকে আমাদের পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা সেক্ষেত্রে দেখতে পাবে যে আমি সেই সমস্ত রাইটারগুলোর নাম বলে দিয়েছি অলরেডি। যেমন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কাদেরকে পড়তে হবে সেগুলো বলেছি, সেই সঙ্গে পিউরিটান এজে কোন কোন রাইটারকে পড়তে হবে, রেস্টোরেশন এজে কোন কোন রাইটারকে পড়তে হবে। যেমন আমি যখন রেস্টোরেশন পিরিয়ডটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম দেখো, হোল 17th সেঞ্চুরি যে লিটারেচারটা রয়েছে সেই লিটারেচারটা ডিভাইডেড ইন্টু টু পার্টস। ওকে, একটাকে আমি বলেছিলাম দেখো যে রেস্টোরেশন পিরিয়ড অ্যান্ড পিউরিটান এজ, এবং রেস্টোরেশন পিরিয়ডের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে যে রেস্টোরেশন পিরিয়ডের লিটারেচারকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমি বলেছিলাম which is called as heroic poetry and another is called as রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সের কথা আমি বলছি সেক্ষেত্রে আমরা কাকে পড়বো? আগের দিন আমি লিখে দিয়েছিলাম, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোকে ফলো করলে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ার্ড রাইটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি হুইচ রাইটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন লেখকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কাদের উপর তোমাদের ফোকাসটা বেসিক্যালি রাখতে হবে, ইউ ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। আজকেও আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটারের ক্ষেত্রে তোমরা মাথায় রাখো উইলিয়াম ওয়াইচার্লেকে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডকে যদি আমরা বাদ দিয়ে আলোচনা করি তাহলে দেখবে উইলিয়াম কংগ্রিভের লেখা উইলিয়াম ওয়াইচার্লের লেখা দ্য কান্ট্রি ওয়াইফ অ্যান্ড উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই দুটো জিনিসের উপরে ফোকাস রাখবো। আমি আরও একবার বলছি, উইলিয়াম ওয়াইচার্লে দ্য কান্ট্রি ওয়াইফ এবং উইলিয়াম কংগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই বেসিক্যালি এটার উপরে ফোকাস রাখো। পাশাপাশি অ্যাফ্রাবেনের উপরে ফোকাস রাখো, যেখানে তিনি লিখছেন রোভার, যেখানে তিনি লিখছেন দ্য লাভ লেটার্স বিটুইন আ নোবেল ম্যান অ্যান্ড হিজ সিস্টার, এইটাকে দেখো। এছাড়াও যেমন ওরোনোকো ভীষণই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জাস্ট নোট ডাউন ইট। আমি যে বিষয়টার উপরে ফোকাস করতে বলছি জাস্ট তোমরা এটাকে গুগলে যাও, এর যে সামারিটা আছে যে কোনো জায়গা থেকে এর সামারিটা পড়ে ফেলো, দেন ইউ ক্যান জাস্ট একটা আন্ডারস্ট্যান্ড তৈরি করো, একটা নিজের মধ্যে এটা বুঝে নাও, নিজের ভাষাতে বুঝে নাও যে অ্যাকচুয়ালি ওরোনোকোতে কি বলতে চাইছে বা রোভারে কি বলতে চাইছে বা দ্য লাভ লেটার্স বিটুইন আ নোবেল ম্যান অ্যান্ড হিজ সিস্টার সেখানে কি বলতে চাইছে, উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে কি বলতে চাইছে, উইলিয়াম ওয়াইচার্লের দ্য কান্ট্রি ওয়াইফে কি বলতে চাইছে। দেখো, আমি যখন রেস্টোরেশন পিরিয়ড তোমাদের সাথে আলোচনা করছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে এই পিরিয়ডটা হলো এমন একটা পিরিয়ড যেখানে রেস্টোর হয়েছে মোনার্কি অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টোর হয়েছে থিয়েটার। কেন বলেছিলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইম লাইনটা মনে রাখো। 1642 সালে আমি বলেছি যে যখন অলিভার ক্রমওয়েলের সাথে, অর্থাৎ ক্রমওয়েলের নেতৃত্বে যখন রাউন্ড হেডসরা ক্যারোলিয়ানদের সাথে, দ্যাট মিনস চার্লস ফার্স্টের আগেনস্টে যে সিভিল ওয়ার শুরু হয়েছিল 1642 থেকে 49 অবধি, সেই 1642 কিন্তু তারা প্রথমেই এই থিয়েটারকে ব্যান্ড করে ফেলেছিল। যখন তারা প্রথমেই এই থিয়েটারকে ব্যান্ড করে ফেললো এবং তখনই কিন্তু এই রেস্টোরেশন পিরিয়ডের মানুষরা কিন্তু এক ধরনের কি বলবো দমবন্ধকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন কাটাচ্ছিল। কারণ তোমরা জানো যে পিউরিটান এজের মেন উদ্দেশ্যই ছিল যে পিউরিফাই করা, যে রিলিজিয়াস প্র্যাকটিসগুলোকে আছে সেগুলোকে পিউরিফাই করা, মানুষকে মরাল নেচারের দিকে বা মানুষের যে তাদের যে নৈতিক নীতি কথা সেদিকে মানুষকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, এটাই উদ্দেশ্য ছিল। ফলে কোনো এন্টারটেন সেখানে ছিল না, কোনো সেলিব্রেশন সেখানে ছিল না, কোনো ফেস্টিভ্যাল সেখানে ছিল না, এগুলো তোমরা জানো। এর সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম কি এটা এমন একটা পিরিয়ড যেহেতু রেস্টোরেশন অফ মোনার্কিরা হয়েছিল আবার রেস্টোরেশন অফ থিয়েটারে হয়েছিল। কেন থিয়েটার হলো সেটা এখনই বললাম। এবার মোনার্কির কী করে হলো দেখো, আমরা জানি কি অলিভার ক্রমওয়েলের আগে চার্লস ফার্স্ট সেখানকার কিং ছিলেন, তাই তো? চার্লস ফার্স্ট ছিলেন লেভিস কিং, এবং চার্লস ফার্স্ট তো আমরা জানো খুব ভালোভাবে যে তিনি এতটাই বিলাসবহুল রাজা ছিলেন যে পিউরিটানদের যে আপরাইজিং হচ্ছে সেটাও তিনি জানতেন না।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে চার্লস ফার্স্টকে যখন সরানো হলো এবং যখন ইংল্যান্ডের বুকে ফার্স্ট ডেমোক্রেসি প্রতিষ্ঠা হলো, তারপরের দিকটা যদি একটু তোমরা আলোচনা দেখো তাহলে দেখতে পাবে যে অলিভার ক্রমওয়েল যখন লর্ড প্রোটেক্টর হিসাবে ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ডকে প্রতিষ্ঠা করলো এবং তারপরেই কিন্তু আবার চার্লস সেকেন্ডকে আনা হলো ফ্রান্স থেকে, ফলে স্টুয়ার্ট ডাইনেস্টির আবার প্রতিষ্ঠা হলো। এটা একটা বিষয়। এছাড়াও যেমন আমি এলিজাবেথান পিরিয়ডের কথা যখন আলোচনা করছিলাম যে কাদেরকে পড়তে হবে এলিজাবেথান পিরিয়ডে, বা আমি বলছিলাম এলিজাবেথান পিরিয়ডে যেমন তোমাদের মাথায় রাখতে বলেছি উইলিয়াম শেক্সপিয়ার, এডমান্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, থমাস ওয়ার্ড, আর্ল অফ সারে। সেই সঙ্গে তোমাদের মাথায় রাখতে বলেছি ক্রিস্টোফার মার্লো, থমাস কিট, থমাস ন্যাশ, জর্জ পিল, রবার্ট গ্রিন, জন লিলি। তো স্যার ইম্পর্টেন্ট রাইটার্স। এছাড়া আমি রাখতে বলেছিলাম স্পেন্সারিয়ান পোয়েটস কিছু, ফালকে গ্রেভিল, মাইকেল ড্রেটন, এই সমস্ত রাইটারগুলো। তার সাথে সাথে মেটাফিজিক্যাল পোয়েটসের কথা আমি বলেছিলাম, সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে জন ডান, অ্যান্ড্রু মার্বেল, রিচার্ড ক্র্যাশো, জর্জ হারবার্ট, হেনরি ভন। দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েটস। এগুলোকে তোমাদের আমি পড়তে বলেছি। সেই সঙ্গে যেগুলো বলেছিলাম, যেমন আমরা যখন চসারিয়ান পিরিয়ড পড়ছিলাম বা প্রি চসারিয়ান পিরিয়ড বলছিলাম, যেক্ষেত্রে আমি 1066 নর্মান কনকোয়েস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে মাথায় রাখতে বলেছিলাম। তারপর আমি বলেছিলাম যে কেন এজ অফ রিভাইভাল, এই 150 বছরের গ্যাপটাতে কেন কোনো লিটারেচারে প্রডিউস হয়নি, সেটা তোমরা জানো যে এখানে কোনো লিটারেচারে প্রডিউস হয়নি এই কারণে যেহেতু এটা হচ্ছে একটা ওয়ার পিরিয়ড ছিল। দেখো যখন কোনো একটা বিষয় ওয়ার পিরিয়ডের উপরে চলে, ঠিক আছে, যেহেতু এটা ওয়ার পিরিয়ড, তো সেই জন্যে এইখানে কিন্তু মানুষ তখন লিটারেচারের দিকে কিন্তু মনোনিবেশ করতে পারেনি, কারণ মানুষ তখন নিজের জীবনকে কিভাবে বাঁচাবে সেইটা নিয়েই তার ভাবতে হয়েছিল এমন একটা পরিস্থিতিতে। মনে করো যদি আমি একটা নর্মালাইজ তোমাদের উদাহরণ দিই, যদি কোনো দুটো দেশের মধ্যে ধরে নাও সেই দেশে আমরা আছি, এইরকম একটা দেশে আশেপাশে বিভিন্ন যে যুদ্ধগুলো চলছে, সাপোজ হামাস গাজা, ইউক্রেন রাশিয়া, কিংবা বাংলাদেশের মতো যে সিভিল ওয়ারগুলো ঘটেছে, ধরে নাও এই সমস্ত জায়গায় আমরা আছি, তখন কি তোমরা নিজের জীবন বিপন্ন, তাহলে নিজের জীবনকে বাঁচাতে যে এফার্টটা দেবে নিশ্চয়ই তখন তোমরা লিটারি কন্ট্রিবিউশনস কিংবা লিটারেচারের দিকে ঝুঁকবে না। এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে, যেটা আমরা মডার্নিজমের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো 1914 থেকে 1918 অবধি, কিংবা যখন আমি আরেকটু ভালো করে যদি বলি সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের রেজাল্ট হিসেবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু সেখানে সংঘটিত হলো। তাহলে ভাবো যে এইরকম একটা যুদ্ধ বিধ্বস্তকর পরিস্থিতিতে ইজ ইট পসিবল টু রাইট এনি লিটারি কন্ট্রিবিউশনস? না, নো। আমার তো মনে হয় যে এটা সম্ভবই নয়, কারণ তখন মানুষ কিন্তু নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচাতে হবে কিভাবে সেইটার উপর বেশি তাদের জোর থাকে। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে ইট ইজ পসিবল টু রাইট এইরকম একটা সিচুয়েশানে কিন্তু লেখা সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটু ভাবি, দেখো মডার্নিজম, যেহেতু আমি মডার্নিজম বললাম, এগুলো ধীরে ধীরে আমরা কিন্তু ডিটেল ক্লাসে অ্যানালাইসিস করবো যে মডার্নিজম কেন হলো। আচ্ছা মডার্নিজম কি? আচ্ছা আমরা কি বলে থাকি যে মডার্নিজম, আমি যদি তোমাদেরকে নর্মাল একটা প্রশ্ন করছি, দেখো যে মডার্নিজমের টাইম পিরিয়ডটা কবে। দেখো তোমাদের মধ্যে কেউ আছো যেটা বলে দিতে পারবে যে 1901 থেকে 1945, এটাকে আমরা অ্যাজাম্পশন করে ধরেছি যে ইট ইজ দ্য পিরিয়ড অফ মডার্নিজম। আমার এখন একটা প্রশ্ন, মডার্নিজম আর মডার্নের মধ্যে পার্থক্য কোথায়? দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড মডার্নিজম। দেখো আমি যখন তোমাদের সাথে মডার্নিজম আলোচনা করব, আমি আবারও বলছি, যখনই আমি মডার্নিজম তোমাদের সাথে ডিটেলে অ্যানালাইসিস করব তখন তোমাদেরকে দেখাবো দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড মডার্নিজম। দেখো মডার্ন, আমাদের এই যে মডার্ন, যদি আমি বাংলা চলচ্চিত্রের জগতে বলি, যেমন আমি উত্তম কুমারের সময়কালকে কথা বলি, কিংবা হেমন্ত মুখোপাধ্যায় বা মান্নাদের সময়কালকে আমরা বলে থাকি। দেখো সিম্পলি বোঝার চেষ্টা করো, উত্তম কুমারের সময় উত্তম কুমার কিন্তু হি ওয়াজ দ্য মডার্ন, মানে উনিই মডার্ন ছিলেন, ঠিক আছে। তো যদি আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের সেই সময় আধুনিক গান অর্থাৎ মডার্ন, সেটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গানকেই মডার্ন বলা হতো, তাই না? কিন্তু উনি এই 2025-এ এসে উনি মডার্ন না, তাই না? 2025-এ আমরা মডার্ন, আবার 2055-তে গিয়ে নিউ জেনারেশন তারা মডার্ন। সো দিস ইজ দ্য মডার্ন। আর মডার্নিজম আলাদা। মডার্নিজম হচ্ছে, দেখো একটা সালের কথা আমরা বলছি, 1901 থেকে 1945 সাল, এটাকে আমরা মডার্নিজম বলছি। দেখো এই যে আমরা একটা সাল
বেঁধে দিলাম যে 1901 থেকে 1945 সাল অবধি এটা মডার্নিজম, ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 to 1901 এটা ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড এটা 1789 or 1798 to 1832 রোমান্টিক পিরিয়ড, প্রি রোমান্টিক পিরিয়ড, নিও ক্লাসিজমকে আমরা বলছি 1702 থেকে 1700, অনেকে আমরা 55 বলি, অনেকে 45 বলে, এইরকম আমরা বলছি। আচ্ছা, ইজ ইট পসিবল এইরকম একটা বেঁধে দেওয়া নিয়ম হতে পারে? মনে করে নাও কোনো একটা জায়গায় যুদ্ধ চলছে, তো যুদ্ধ কেমন করে তৈরি হতে পারে, কোনো একটা সিচুয়েশন কেমন করে হতে পারে? মনে করে নাও আলেকজান্ডার এসছেন, তিনি ভারতবর্ষে এসছেন, এবার পুরুষ সাথে যুদ্ধ হবে। সাপোজ পুরুষ সাথে যুদ্ধ হবে, তো পুরুর মাকে তার আগের দিনে এসে বললো, মাসিমা কালকে পুরুষ সাথে যুদ্ধ করবো। ইজ ইট পসিবল কি? না। দেখো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা তোমাদের বলবো, এই যে টাইম পিরিয়ড বা এই যে টাইম লাইনটা আমরা বানিয়েছি, এটা কিন্তু একটা ঘটনার উপর বেস করে বা একটা লিটারেরি ট্রেন্ড, এই সময় এই লিটারেরি ট্রেন্ডটা বেশি চললো 1945 সাল অবধি। তো মডার্নিজমের যদি উত্থানটা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মডার্নিজমের উত্থানটা বা তার যে গোড়াটা রয়েছে সেটা কিন্তু 1901 সালে নয়, সেটা কোন সালে বরং সংগঠিত হয়েছে, যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করে দেখবো, সেটা ভিক্টোরিয়ান পিরিয়ডেই কিন্তু মডার্নিজমের গোড়াপত্তন হয়ে গেছে। যদি বলো কেমনভাবে, ইজ ইট পসিবল ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 to 1901 এটাকে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড বলছি, এই পিরিয়ডে কি মডার্নিজমের গোড়াপত্তন হয়েছে? ইয়েস, এই পিরিয়ডেই মডার্নিজমের গোড়াপত্তন হয়েছে। কেমন করে হয়েছে যদি একটু বলি, দেখো 1837 কুইন ভিক্টোরিয়া, একটা কথা একটু মাথায় রেখো, দিস ইজ মেবি একটা কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কুইন ভিক্টোরিয়া হচ্ছে একমাত্র ইংল্যান্ডের রানী বা তিনি একমাত্র ইংল্যান্ডের একমাত্র শাসন কর্তা বা কর্তী, যাই বলো না কেন তোমরা, রানীই বলো, হ্যাঁ, যে কিনা নিজেই জানে যে তার সময়কালকে ভিক্টোরিয়ান পিরিয়ড নামে পরিচিত। ঠিক আছে, এই তার সময়কালে দেখবে, তার সময়কালে যে লিটারেচারগুলো আছে, সাপোজ যদি আমি চার্লস ডিকেন্সের কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে চার্লস ডিকেন্সের যে নভেলগুলো আছে, থমাস হার্ডির নভেলগুলোকে যদি আমি বলি, দেখবে প্রত্যেকটা নভেল কোথাও শেষে এসে ওয়েল ফিনিশড, সেখানে দেখা যাবে সম্পর্ক একটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সেটা কেমনভাবে সংগঠিত হয়েছে আমি নেক্সট ক্লাসে ডিটেল অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো। দেখো, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষের একটা বিশ্বাস নিয়ে বেঁচে ছিল। কি বিশ্বাস? সেটা ভেরি সিম্পল, একটা বিলিভ নিয়ে তারা ছিল যে কুইন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, রানী ভগবানেরই হচ্ছে একজনের রিপ্রেজেন্টেটিভ বা ঈশ্বরের একজনের রিপ্রেজেন্টেটিভ, বা আমরা যাই বলে থাকি না কেন, গডের একজন রিপ্রেজেন্টেটিভ। এবং ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু নীতি নৈতিকতা, মরাল, এই যে মরাল এসেন্সগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা বিশাল প্রভাব ছিল। ঠিক আছে, ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা বিশেষ গুণ হচ্ছে এইখানে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি চলেছে। সেটা কি? একটা রিচ আরও রিচ হয়েছে, পোর আরও পোর হয়েছে। এটা এমন একটা পিরিয়ড যেখানে এই দুটো ঘটনা পরপর ঘটেছে। সেই জন্য কিন্তু যখন কার্ল মার্কস লিখছে, যদি আমরা মার্কসিজমের থিওরি যখন আমরা আলোচনা করব, যখন আমরা মার্কসিজম পড়বো, যখন আমরা কালচারাল হেজিমনি পড়বো, অ্যান্থনিও গ্রামসিকে পড়বো, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের কাছে ভেরি ভেরি ক্লিয়ার হয়ে যাবে। দেখবে অ্যান্থনিও গ্রামসির যখন যে মার্কসিজমের যে থিওরিগুলো রয়েছে, সেক্ষেত্রে যেমন কালচারাল হেজিমনির কথা আমরা বলতে পারি, কিংবা আমরা যখন বলছি আইএসএ, আরএসএ, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস কিংবা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস। দেখো, একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের এই সমাজটা যদি আমরা একটু ভালো করে ভেবে দেখি, দেখো এই আইএসএ আর আরএসএ এটা কি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, নেটের জন্য মার্কসিজমের এই থিওরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হোয়াট ইজ আইএসএ, হোয়াট ইজ আরএসএ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইএসএ কি? আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। দেখো, মনে করো যদি আমরা একটু আমাদের ভারতীয় সংস্কৃতিকে লক্ষ্য করি, দেখো এখানে কতগুলো কুসংস্কার নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। মনে করো আমি একটা ছোট্ট কথা বলছি, আমরা পশ্চিমবঙ্গের যারা আমরা ছাত্রছাত্রী আছি, কিংবা পশ্চিমবঙ্গের যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো, বা অন্য রাজ্যের যে সমস্ত বন্ধুরা আছো, কিছু সংস্কৃতির মিল আছে। মনে করে নাও একটা কালো বেড়াল, যেটাকে আমরা অনেকে কুসংস্কারও বলে থাকি,
একটা কালো বেড়াল রোডের মাঝখান দিয়ে সে ক্রস করে দিয়েছে। আমরা কি করি, সঙ্গে সঙ্গে গাড়িটাকে, ধরো কেউ একজন ড্রাইভ করছে, সে কি করে গাড়িটাকে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড় করিয়ে দেয় এবং চেষ্টা করে, ওয়েট করে ততক্ষণ অবধি পিছনে কোনো একটা মানুষ এই রাস্তাটা যতক্ষণ না অবধি ক্রস করছে। আচ্ছা, একটা সিম্পল একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা খুব ক্লিয়ার বলে আমার মনে হবে। দেখো, মনে করো বাড়িতে তোমার কোনো একটা রিলেটিভস এতটাই অসুস্থ যে সেই সময় তোমার এমন একটা ওষুধ নিয়ে যেতে বলা হয়েছে যে ওষুধটা না নিয়ে গেলে তার কন্ডিশনটা হয়তো সিরিয়াস হয়ে পড়বে, ভীষণই সিরিয়াস হয়ে পড়বে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ওষুধ আনতে এসছো, মেডিকেল স্টোরে গেছো, ওষুধ নিয়েছো, মেডিকেল স্টোরে পয়সা দিয়েছো, এখন ফিরে আসছো। সাপোজ তুমি বাইকেই আসছো, হঠাৎ তুমি দেখলে একটা কালো বিড়াল তোমার রাস্তাকে ক্রস করেছে। প্রথম টার্গেট তোমার আসবে যে আইদার কোনো একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে, আমাকে এটা একদমই টপকানো সম্ভব না, এটা ভাববে। দেখে একটা ছোট্ট কথা বলি, এরপর তুমি ওয়েট করতেই লাগলে। এইবার যে ওয়েট করতে লাগলে পিছনে কখন একটা মানুষ আসবে, মনে করে নাও তোমার রোডটা খুব সুনসান রোড, সেখান দিয়ে মানুষ খুব একটা চলাফেরা করে না। এখন তুমি ওয়েট করা স্টার্ট করলে, 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 4 ঘন্টা হলো, 6 ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, তুমি আর টপকাচ্ছ না এই ভয়ে, এই বিশ্বাসে যে যদি আমি এটা টপকাই কোনো অঘটন না ঘটে। এটা তোমার এক ধরনের বিশ্বাস, এক ধরনের বিলিফকে নিয়ে তুমি বেঁচে আছো। কেন? এটাকে তোমার মধ্যে ইনপুট করে দেওয়া হচ্ছে খুব ছোট্ট থেকে। এর কোনো সায়েন্টিফিক কিন্তু কোনো যুক্তি নেই। দেখো, তোমাকে যেমন রাস্তা পারাপার করতে হয়, ক্রস করতে হয়, একটা বিড়ালেরও প্রয়োজন হয়, সে কিন্তু ক্রস করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা আমাকে ভাবলে হবে না, ঠিক আছে? কারণ ওই যে ওষুধটার জন্য তুমি নিয়ে যাওনি, বরং সেই জন্য যখন তুমি পৌঁছালে গিয়ে দেখলে একটা অঘটন ঘটে গেছে। যখন তুমি গিয়ে দেখছো অঘটন ঘটে গেছে, তখন তুমি নিজেকে কি উত্তর দেবে যে কালো বেড়ালটা টপকে গেছে? না, বরং তুমি ওষুধটা যদি সঠিক সময়ে পৌঁছে যেতে, যদি নিয়ে যেতে, হয়তো সে এই অঘটনের মধ্যে তাকে পড়তে হতো না। দেখো, এই যে বিলিফ সিস্টেমটা, এই যে একটা বিশ্বাসটা, এটাই কিন্তু আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস। সবসময় একটা বিষয় আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি, কোনো একটা জিনিসের কিন্তু একটা পাওয়ার, মানে কোনো এক, যখন আমি এটাকে ডিটেলে তোমাদের অ্যানালাইসিস করবো না, বোর্ডে যখন আমি দেখাবো বৃত্ত এঁকে, তাহলে তোমরা বুঝতে পারবে একটা ছোট্ট কোথাও একটা পাওয়ার একদম সমাজের মাঝ বরাবর আছে, কেন্দ্রস্থলে থাকে। সে কিন্তু পাওয়ারটাকে ডমিনেট করে, পাওয়ারটাকে রেগুলেট সেই করে এবং পাওয়ারটাকে কন্ডাক্ট সেই করে, ঠিক আছে? তুমি যখন সেই সমাজের সেই রুলস, রেগুলেশনস, কনভেনশনস, এইগুলোকে যখন তুমি অতিক্রম করতে চাইছো, তখন কিন্তু প্রথমে সেই আইডিয়া দিয়ে তোমাকে থামানো হয়। আইডিয়া দিয়ে কিন্তু তোমাকে বোঝানো হয়, দেখো এটা করা ঠিক না, বা এটা করো না, তুমি এটা করতে পারো না, এইটা করলে এই হয়। প্রথমে তোমাকে একটা আইডিওলজি, যেটা কিছু ধর্মের ভিত্তিতে হতে পারে, ঠিক আছে, কোনো 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 একটা বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠতে পারে, এই যেমন আমি তোমাদের সাথে একটা শেয়ার করলাম। কিংবা দেখবে অনেকে আছে শনিবার মঙ্গলবারে তারা কিন্তু নখ যে আছে না, সেই নখ কাটতে নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তো দেখো, এইগুলো কিন্তু কেন কাটতে নেই? শনিবারে কি হয়, মঙ্গলবারে কি হয়, না কাটলে কি হবে? কাটার প্রয়োজন হলে কাটতেই হবে। কিন্তু এই যে একটা বিশ্বাস তোমার মনের মধ্যে দেয়া হয়েছে, সেই বিশ্বাসটাকে নিয়ে তুমি এগাচ্ছ। দেখ, আমি আবারও বলছি, আমি কারোর বিশ্বাসকে কোনোভাবে আমি আঘাত করতে চাই না। আমি কিন্তু জাস্ট তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আসলে লিটারেচার, সাহিত্যকে তুমি যতক্ষণ না অবধি নিজের জীবনের সাথে ইমপ্লাই করতে পারবে, নিজের সমাজের সাথে ইমপ্লাই করতে পারবে, নেটের মতো কিন্তু সর্বভারতীয় পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাবে। তোমাকে আমি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, আইডিওলজি কি, স্টে অ্যাপারেটাসেস, কিছু মাধ্যম রয়েছে, ঠিক আছে? সে মাধ্যম দিয়ে তোমাকে প্রথমে থামানোর চেষ্টা করা হলো। কেন? মনে করে নাও, আমি যখন প্লেটোর কেভ অফ অ্যালিগরি তোমাদেরকে আমি পড়াবো, সেখানে তোমরা দেখতে পাবে, এটা আমি যখন পড়াবো, প্লেটোস রিপাবলিক যখন পড়াবো, তখন সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কিছু মানুষকে একটা গুহার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে
এবং সেই মানুষগুলোর পিছনে সাপোজ এইটাকে যদি তুমি ওয়াল ধরো, ওয়ালের এইখানে কিন্তু মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, মনে করো এইখানে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এইখানে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক তাদের পিছনে একটা মোমবাতি বা একটা ক্যান্ডেল বা যে কোনো একটা লাইট দেওয়া হলো, দিয়ে এইখানে একটা ছায়া ফেলা হচ্ছে, শ্যাডো, ওকে, এবং এইখানে দেখানো হচ্ছে যে আসল আলোটা এই দেয়ালের মধ্যে আছে এবং মানুষ ভুল করে এই আলোটাকে দেখছে, এই রিফ্লেকশনটাকে দেখছে এবং ভাবছে যে আসল সত্যিকারের যে জ্ঞান, নলেজ, যাই বলি না কেন, যে এনলাইটেনমেন্ট সেটা এর মধ্যে রয়েছে। কিন্তু এডুকেশন কি তোমরা সবাই জানো, স্বামীজি কি বলেছেন। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি স্বামীজির দেখো আমি সেইখান দিয়ে এসছি, ফলে আমাকে স্বামীজিকে পড়তে হয়েছে। আমি বলবো যে স্বামীজিকে পড়ো, স্বামীজির বায়োগ্রাফি, তার যে লেটারগুলো আছে সেগুলো পড়ো, সেগুলো তোমাকে একটা লেভেল অবধি তোমাকে কিন্তু জানাবে, শেখাবে যে তোমাকে কেমন করে ভাবতে হবে, তোমার মনের মধ্যে একটা পাওয়ারের সৃষ্টি করবে, আর ওই পাওয়ারটাই কিন্তু তোমাকে সাকসেস আনতে সাহায্য করবে, যার পাওয়ার ইনস্টিগেট ইউ। এখন এডুকেশন কি হয়, ম্যানিফেস্টেশন করছে কি, দেখো যে নলেজটা তোমার মধ্যে অলরেডি আছে সেইটার কিন্তু ম্যানিফেস্টেশন করছে, সেইটার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তাই না? তো ভালো করে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। যে শিক্ষায় তুমি শিক্ষিত হচ্ছ, যখন তুমি নলেজ তোমার মধ্যে আসছে, তখন কিন্তু তুমি বুঝতে পারছো না সান কিন্তু বাইরে আছে, ওটাই আসল সূর্য, আমাকে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু আসল সূর্য না। কিন্তু যখনই তুমি প্রতিবাদ করতে চাচ্ছ যে না এটা সূর্য না, সূর্য আসলে বাইরেই আছে, আমি বাইরের সূর্যটাই দেখবো, ওটাই রিয়েল সান, যখন তুমি সেটা দেখতে চাইছো, তখন কিন্তু সমাজ তোমাকে কিছু জিনিস দিয়ে আটকে দিচ্ছে, সেটাই কিন্তু আইডিওলজি দিয়ে আটকাচ্ছে, সেটা কোনো ভাবাদর্শ দিয়ে আটকাচ্ছে। দেখো তুমি, আমরা যারাই আছি, তুমি শিক্ষিত, আমি শিক্ষিত, অন্যরা এডুকেটেড, সবাই এডুকেটেড, কিন্তু তুমি একটা ফিলোসফিকে লিখে চেঞ্জ করতে পারো, একটা থিওরিকে লিখে তুমি চেঞ্জ করতে পারো। মনে করে নাও প্লেটো একটা থিওরি দিয়েছে, সেটা অ্যারিস্টটল চেঞ্জ করে দিয়েছে, হতে পারে তুমি তার আগেনস্টে কিছু বলতে পারো, তুমি কিছু নূতন রুলস রেগুলেশন তার সাথে অ্যাড করতে পারো, কিন্তু ইউ হ্যাভ নো পাওয়ার টু চেঞ্জ দ্য সোসাইটি, সেই ক্ষমতাটা কিন্তু তোমার নেই। সেইটা ডমিনেট করছে কারা, সেটা কিছু মানুষ আছে যারা পাওয়ারটাকে হোল্ড করে, যাদের হাতে পাওয়ারটা রয়েছে, তারাই কিন্তু একমাত্র সেই জায়গাটাকে, এই দেখো আমরা যেমন একটা সাধারণ তোমাদের একটা উদাহরণ দিই, মনে করে নাও বহু লেখক লিখছেন, কিন্তু বহু কবি লিখছেন, বহু লেখক লিখছেন, এই যে লিটারি ক্যাননের কথা, আমি যখন তোমাদেরকে ক্যাননকে নিয়ে পড়াবো বা ক্যানন কি সেগুলো নিয়ে আলোচনা করবো, দেখবে লিটারি যে ক্যাননের কথা বলছি, সেই লিটারি ক্যানন এমন একটা জিনিস যেটা কারা ঠিক করে, একটা অথরিটি ঠিক করে, যে এই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ঠিক আছে, ইভেন তোমার নেটের সিলেবাসে কোন কোন জিনিসগুলো পড়ানো হবে, কারা ঠিক করছে, এই লিটারি ক্যাননটা ঠিক করছে। এই ক্যাননটা কে ঠিক করছে, কে নিয়ন্ত্রণ করছে, সাম পাওয়ারফুল পারসন, একটা অথরিটি, যাদের হাতে, যারা পাওয়ারটাকে হোল্ড করছে, এবং তারাই একমাত্র চেঞ্জ করতে পারে। তুমি দেখছো যে কোনো একটা কবিতা এত সুন্দর এখন বাজারে বেরিয়েছে, যেটা হয়তো অনেকের থেকে ভালো, আমি কিন্তু আবারও বলছি, আমি কাউকে ছোট করছি না, ঠিক আছে, বা কাউকে আমার হার্ট করার জন্য আমি কিছু বলছি না, ঠিক আছে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিছু কন্টেম্পোরারি উদাহরণের সাহায্য নিচ্ছি, যাতে তোমরা বিষয়টিকে বুঝতে পারো। আমি আবারও বলছি, আমি কোনো কিছুর আগেনস্টে বলছি না, ঠিক আছে। তো যখন তুমি সেই জিনিসটাকে ভাবছো বা সেই জিনিসটাকে তুমি তুলে ধরছো, সেই কবি কিন্তু আমরা পড়ি না, বা সেই কবির কবিতাগুলো আমরা পড়ি না। যেমন আমি যদি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, যখন জীবনানন্দ দাশ যখন প্রথম আসলেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার যে বটবৃক্ষের মতো যে এক্সপ্যানশনটা, ঠিক আছে, দেখো রবি ঠাকুরকে কিন্তু দেখো, সে হচ্ছে, যদি আমি বাংলা সাহিত্যের কথা বলি, বাংলা সাহিত্যের কিন্তু সত্যিকারের রবি তিনি, কারণ এমন কোনো দিক নেই যেখানে মানে তার কন্ট্রিবিউশন নেই, এরকম দিক তুমি দেখাতেই পারবে না। কিন্তু দেখো জীবনানন্দ দাশ কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি এই বিশাল যদি বটবৃক্ষের নিচে আমার মতো ছোট একটা গাছ যদি প্রথমে উঠতে চাই, আমি উঠতে পারবো না, তাই তিনি কি করলেন,
রবীন্দ্রনাথ ঠাকুরের যে জনরাটা রয়েছে সেইখান দিয়ে বেরিয়ে আসলেন এবং তিনি নিজের মতো করে নিজের ভাবাদর্শে একটা নতুন দর্শন নিয়ে, একটা নতুন চিন্তা ভাবনা, ফিলোসফি, আইডিওলজি যাই বলি না কেন, একটা রুলসকে ফলো করে তিনি কিন্তু এগিয়ে যেতে থাকলেন এবং তিনি সাফল্য পেয়েছিলেন। কিন্তু এর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছিল, কারণ তখন যে লিটারেরি ট্রেন্ড ছিল সেই বাংলা সাহিত্যে বা বেঙ্গলি লিটারেচারের ওই লিটারেরি ট্রেন্ডটাকে ভেঙে আর একটা নতুন জনরা তৈরি করা এবং সেই নতুন জনরাটাকে এতটা পরিমাণে একটা মানে এস্টাবলিশমেন্ট পাওয়া, এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। কারণ তখন কিন্তু রবীন্দ্র যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাই কিন্তু তখনও অবধি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পসিবল, ইটস আ টাফ ওয়ার্ক, বাট কিন্তু তিনি নিয়েছিলেন। ঠিক আছে, এই যে একটা নূতন চিন্তা, এই নূতন চিন্তার জন্য কিন্তু প্রচুর সাহসের প্রয়োজন। তাই দেখো লিটারারি ক্যাননে কিন্তু আমরা সেই গতানুগতিক রাইটারদের পড়ে আসি, সেই উইলিয়াম শেক্সপিয়ার, একই লেখক, রবার্ট ব্রাউনিং, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা নূতন আসছে তাদের কি কোথাও আমরা হয়তো সেই জায়গাটা পাচ্ছে না। দেখো আমি আবারও বলছি, বাংলা সাহিত্যে আমার যতটুকু জ্ঞান ছিল আমি তার উপর ডিপেন্ড করে এটা বললাম। তোমরা যারা তোমাদের মধ্যে যাদের বাংলা সাহিত্যের উপর যাদের প্রচুর নলেজ আছে বা জ্ঞান আছে, তারা কিন্তু এর থেকেও হয়তো বেশি জানো। হ্যাঁ, তো আমি জাস্ট উদাহরণের জন্য, বোঝানোর জন্য একটু বললাম। তো যখন তুমি শিক্ষায় শিক্ষিত হলে, এডুকেটেড হলে, এডুকেটেড কিছুই করে না, এডুকেটেড কিন্তু তোমাকে এনলাইটেন করে, তোমার মধ্যে যে নলেজটা আছে সেই নলেজটাকে নূতন করে আলো জ্বালায়। আমি যখন ছবিকে তোমাকে বোঝাবো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং দিস এডুকেশন ইনস্টিগেট ইউ, প্রভোক ইউ টু প্রোটেস্ট against the false rules, false education, false system of education, false system of false conventions of society, সোসাইটির এই যে মিথ্যে জিনিসগুলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়ে দেয়। ঠিক আছে, এ তোমার মনের মধ্যে একটা পাওয়ারের সঞ্চার ঘটায় এবং সেই পাওয়ার দিয়ে তখন মনে হয় যে আমি এটাকে ভেঙে ফেলবো, এটাকে আমি শেষ করে ফেলবো, কারণ এটা ঠিক না, এটা ভুল চলছে। কিন্তু ইউ কান্ট, তুমি পারবে না। যখন তুমি ভাবছো, দেখো অনেক রাইটার রয়েছে, দেখো তুমি সেই রাইটারগুলোর একটু ব্যাকগ্রাউন্ড পড়ো। আমি বলছি না সেই রাইটারের ব্যাকগ্রাউন্ড, আমি কয়েকটা রাইটারের জাস্ট নাম তোমাদের বলে দিচ্ছি, একটু তোমরা নিজেরাই ব্যাকগ্রাউন্ডটা সার্চ করে নিও। নামদেও ধাসাল, পেরুমাল মুরগান, ভেরি ইম্পর্টেন্ট রাইটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার। কেন পেরুমাল মুরগান লিখলেন? কাওয়ার্ড, তার একটা পোয়েম রয়েছে কাওয়ার্ড, একটু পড়ো কবিতাটা, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কেন তিনি লিখলেন। ঠিক আছে, সেখানে কি সুন্দর তিনি বলছেন, কবি কাউকে মারতে পারে না, কবি কি পারে সেটা লিখতে পারে। একজন কবি বা একজন লেখক সে কিন্তু কাউকে মারতে পারে না, সে কিন্তু যেটা পারে, সে কাউকে ডিরেক্টলি কিছু করতে পারে না, সে লিখতে পারে। তো পেরুমাল মুরগানের এই লেখাটা একটু পড়ো, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বলছি না, আমি এটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেও চাই না, আমি জাস্ট তোমাদের এইটুকু বলছি, সাহিত্যের ছাত্র আমরা, ঠিক আছে, আমাদের কাছে সমাজটাকে সেইভাবে দেখতে হবে। যখন তুমি এডুকেটেড হচ্ছ, তখন তোমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তুমি হবে। সেই প্রশ্নগুলোকে যখন তুমি খুঁজতে চাইবে, তখন যেটা রিয়াল, যেটা রিয়ালিটি, সেখানে তুমি পৌঁছে যাবে। ঠিক আছে, এই যে রিয়ালিটিতে যখন তুমি পৌঁছে যাবে, তখন কিন্তু তোমার মনের মধ্যে ইচ্ছা হবে যে প্রতিবাদ করি। কিন্তু যখন তুমি প্রতিবাদ করতে চাইছো, যখন তুমি প্রোটেস্ট করতে চাইছো, একটা নর্মস রুলস রেগুলেশনকে ভেঙে ফেলতে চাইছো, ব্রেকডাউন করে দিতে চাইছো, তখন কিন্তু তোমাকে আইডিওলজি স্টেট অ্যাপারেটাস দিয়ে প্রথমে তোমাকে থামিয়ে দেওয়া হবে, যদি না তুমি থামতে চাও। আবারও বলছি, এগুলো মার্কসিস্ট, কিন্তু কার্ল মার্কস তার মার্কসিস্ট থিওরিতে বলছেন। ঠিক আছে, আমার নিজের কথা না, আবারও বলছি, ঠিক আছে, আমার নিজের কথা না, এটা মার্কস নিজেই বলছেন। তিনি বলছেন যে দেখো, যেমন অ্যান্থনিও গামসের কথা যখন আমরা পড়ছি, সেক্ষেত্রে বিষয়গুলোকে তোমরা বুঝতে পারবে যে কেন প্রথমে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস দিয়ে যখন তোমাকে আটকানো সম্ভব হলো না, তখন কিন্তু রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস দিয়ে, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস তোমরা বুঝতে পারলে, বিভিন্ন যে আমাদের এই মন্দির, মসজিদ, গির্জা, এরাই হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের মধ্যে পড়ছে। তার মানে রিলিজিয়াস যে সমস্ত আসপেক্টসগুলো রয়েছে তারাই পড়ছে। এবং যখন তুমি রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস কি, এ তোমাকে রিপ্রেস করে দিচ্ছে ডিরেক্টলি, তোমাকে তোমার শক্তিটা, যে পাওয়ারটা তুমি তৈরি করেছো, সেই পাওয়ারটা দিয়ে তুমি লিখতে পারো,
কিন্তু তুমি চেঞ্জ কিছু করতে পারবে না, তাই সেটাকে রিপ্রেস করে দিচ্ছে। সেটা লিগাল অ্যাক্টিভিটি হতে পারে, সেটা এই পুলিশ, এই কোর্ট, আদালত যাই বলি না কেন, এগুলোই কিন্তু পড়ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের মধ্যে। ওকে, তো যাই হোক, আমি একটু মার্কসিজম তোমাদের সাথে আলোচনা করলাম। এই মার্কসিস্ট আলোচনা করার একটু আমরা আলোচনা করলাম, যেহেতু বিষয়টি এই আমাদের সাথে আসছে। তো এবং এই যে মার্কসিজমকে নিয়ে আমি যখন পরবর্তীকালে তোমাদের সাথে আলোচনা করব, ডিটেলে আমি দেখাবো যে হোয়াট ইজ কালচার, সেখানে মার্কসিজমের যে থিওরি রয়েছে, বেস, সারপ্লাস ভ্যালু, তারপর যেমনটা রয়েছে সুপার স্ট্রাকচার, অ্যান্থনিও গ্রামসিকে যখন আমি পড়াবো, কালচারাল হেজিমনিকে পড়াবো, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস পড়াবো, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস পড়াবো। তো এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে যখনই আমি তোমাদের সাথে আলোচনা করব, ওই সময় তোমরা বুঝতে পারবে যে আমি যে বিষয়টা এখন বললাম সেটা কতটা রিলেটেড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এইবার আমি যেটা তোমাদের সাথে বলবো, দেখো যেটা আমি বলছিলাম যে মডার্নিজমের ভিত্তি তাহলে কি তখনই হলো না, না, মডার্নিজমের কিন্তু স্টার্টটা হচ্ছে অনেক আগে থেকে, 1837, এই ঠিক 1850s, এই 1850-এর দশক থেকেই কিন্তু মডার্নিজমের স্টার্ট হয়েছে। দেখো আমি যখনই বলছি কুইন ভিক্টোরিয়া, সেখানে আমি চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, যাদেরই নোবেল বলি না কেন, প্রত্যেকটা নোবেলে দেখো হ্যাপি এন্ডিং হয়েছে। সো হ্যাপি এন্ডিং হওয়ার জন্য ওয়েল ফিনিশড হয়েছে। তো একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে ইউ ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। দেখো এই যে তাদের যে হ্যাপি এন্ডিংটা হচ্ছে, এটা দিয়ে সমাজে কি মেসেজ দিতে চাইছে। প্রত্যেকটা লিটারি কন্ট্রিবিউশনস কিছু না কিছু মেসেজ দেয় এবং সেই সমাজের মেসেজ দেয়। যদি ছোটবেলা সেই সংজ্ঞাটায় ফিরে যায়, হোয়াট ইজ লিটারেচার, লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, তাহলে যদি সেটাই জায়গায় ফিরে যায়, তাহলে কিন্তু অবশ্যই লিটারেচার কিন্তু সাহিত্য কিন্তু সমাজের কিছু না কিছু দিকের কথা তুলে ধরছে। দেখো তাহলে এই থ্রুতে যে হ্যাপি এন্ডিং, এইটার মধ্য দিয়ে আসলে সমাজকে এটা বলতে চাইছে যে এই লিটারেচারটা হচ্ছে পারফেক্ট লিটারেচার। মানুষের জীবনে উত্থান পতন চলতেই থাকে, আমরা সবাই জানি আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আছে, ঠিক আছে। সে আমরা যে ফিল্ডে থাকি না কেন, কারোর কর্মক্ষেত্রে থাকতে পারে, কারোর পড়াশোনার জীবনে থাকতে পারে, কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে, এটা হতেই হবেই, আপস অ্যান্ড ডাউনস ছাড়া হয় না। দেখো আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজ রোহিত শর্মা, যে কিনা ভারতবর্ষের ক্যাপ্টেন, উনি কিন্তু একটা সময় বোলার হিসেবে ভারতবর্ষে, যদি 2007 ওই সময়কালটা একটু দেখো, অবশ্যই ব্যাটসম্যান ছিলেন কিন্তু বোলার হিসেবে, বেসিক্যালি বোলার হিসেবেই কিন্তু উনি কিন্তু উঠে এসেছিলেন। সেইখান থেকে আজ ভারতের ওপেনার, এবং আমরা কতটা তাকে নিয়ে আমরা গর্ব করি। তার ব্যাটিং দেখতে আমি তো ভালোবাসি, নিশ্চয়ই তোমাদের মধ্যেও তোমরাও ভালোবেসে থাকবে। ওকে, তো সেই জায়গাটা ভাবো, আপস অ্যান্ড ডাউনস আছে, ঠিক আছে, প্রত্যেকের জীবনে। তো সেই আপস অ্যান্ড ডাউনসটাকে সেটা দেখাচ্ছে যে আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু মানে আফটার অল এটা পারফেক্ট, এটা কোহেরেন্ট, এটা কমপ্লিট, এখানে কোনো ইনকমপ্লিটের জায়গা নেই। এটা ইমপারফেক্ট না, এটা ইনকোহেরেন্ট না, এটা কোহেরেন্ট, এটা কমপ্লিট, পারফেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন চার্লস ডিকেন্স সবার প্রথমে, চার্লস ডারউইন সবার প্রথমে তিনি একটা বম ফেলে দিলেন। তিনি কি বললেন? থিওরি অফ ইভলিউশনের কথা তিনি বললেন। ওনার যে অরিজিন অফ স্পিসিস গ্রন্থ আছে, ওখানে তিনি বললেন কি, যে মানুষ হচ্ছে বিবর্তনের ফলে মানুষের সৃষ্টি হয়েছে, মানুষের ইতিহাস হচ্ছে বিবর্তনের ইতিহাস। এই কথা যখন প্রথম বললো, এর আগ অবধি মানুষের এই বিশ্বাস ছিল যে কুইন ইজ দ্য অর কিং ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, এবং ভগবান তাদেরকে বানিয়েছে। প্যারাডাইস লস্ট আমরা তাই দেখেছি, যে কেমনভাবে আদমের রিপ থেকে ইভকে বানানো, এটসেট্রা এটসেট্রা। তো যদি আমরা সেই জায়গা থেকে দেখি, মাইথোলজিকে দেখি, তাহলে ঈশ্বর আমাদের বানিয়েছেন। কিন্তু হঠাৎ করে চার্লস ডারউইন তিনি তার অরিজিন অফ স্পিসিস, থিওরি অফ ইভলিউশনে তিনি দেখিয়ে দিচ্ছেন না, মানুষ কিন্তু, মানুষের ইতিহাস হচ্ছে বিবর্তনের ইতিহাস। কোথাও না মানুষ তখন নিজের কাছে প্রশ্ন করতে লাগলো, ইজ ইট পসিবল? আচ্ছা, এটা যদি বিবর্তনের ইতিহাস হয়, তাহলে এতদিন ধরে যেটা চলে আসছে সেটা তাহলে কি? ঠিক তারপরে এই যখন সবার প্রথমেই কোয়েশ্চেন মার্ক এনে দিলেন তিনি, প্রশ্ন তারাই এনেছে যাদের মধ্যে, দেখো প্রশ্ন সবার মধ্যে আমাদের আছে, আমি আবারও বলছি, কিন্তু এডুকেটেড, শিক্ষিত হয়ে
তিনি কিন্তু এই যে তার শিক্ষাটাকে কাজে লাগিয়ে তিনি যে একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন আনার মতো একটা কথা বলে গেছেন, এইটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে উনি কি বললেন? উনি বললেন যে মানুষের ইতিহাস হচ্ছে বিবর্তনের ইতিহাস। যখনই এই কথাটা উনি বললেন তখনই কিন্তু মানুষ ভাবতে লাগলো, আচ্ছা মানুষের ইতিহাস যদি বিবর্তনের ইতিহাস হয়, তাহলে এতদিন ধরে মিল্টন পর্যন্ত, জন মিল্টনের প্যারাডাইস লস্ট কিংবা এত মাইথোলজিক্যাল যে কনটেক্সটগুলো আছে সেখানে আমরা দেখছি যে গডই মানুষকে বানিয়েছে। ইভেন কিং অ্যান্ড কুইন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। সুখ দুঃখে সব কিছুর ভরসা হচ্ছে রাজা রানী। সেখান থেকে এটা কিভাবে সম্ভব হতে পারে? যখনই মানুষের মধ্যে এই প্রশ্নটা ফার্স্ট আসলো, তখন কিন্তু তাদের যে বিশ্বাসের যে ভিতটা ছিল সেটা কিন্তু নড়ে গেল। সাপোজ তুমি তোমার মাকে বোঝালে, দেখো মা, যেটা আমি উদাহরণ দিলাম, যে একটা বিড়াল কিন্তু সে কিন্তু রাস্তা তাকে পারাপার করতে হয়, তারও খাবারের সন্ধান আছে, তারও হয়তো বাচ্চা ওই রাস্তার ওই সাইডেই আছে, তাই তাকে এই সাইড দিয়ে অবশ্যই তাকে পারাপার করতে হয়। এটার মধ্যে এরকম কোনো কুসংস্কার নেই। যখন তুমি তোমার মাকে এটা বোঝালে এবং তোমার মা যদি সেটাকে বুঝে নেয়, তখনই কিন্তু জিনিসটার সমস্যার সৃষ্টি হয়। তখন তোমার মা আরও একজনকে বোঝানোর চেষ্টা করবে, আরেকজনকে বোঝানোর চেষ্টা করবে। শেষে গিয়ে কী হবে? শেষে গিয়ে তোমরা বুঝতে পারলে না, আচ্ছা এটা কিন্তু সত্যি যে ওই বেড়ালটারও কিছু প্রয়োজন আছে, সেই জন্য সে হয়তো রাস্তাটাকে ক্রস করছে, এর পিছনে কোনো এইরকম কোনো ব্যাপার নেই। তখনই তোমার মনের মধ্যে সেই যে পুরনো বিশ্বাসটা রয়েছে, যখন তুমি এটা তোমার মাকে প্রথমে বলবে, তখন কিন্তু তোমার মায়ের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আসবে। এবং যেই কোয়েশ্চেন, আমি মা বলছি মানে মাকেই বলতে হবে এরকম ব্যাপার না, মা বাবা কেউই, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, তখন কিন্তু এই চিন্তাটা আসবেই। তো সেই যে সেই ভিতটাই কিন্তু নাড়িয়ে দিল চার্লস ডারউইন। ঠিক তার সঙ্গে সঙ্গে কার্ল মার্কস আসলেন। এই মার্কসিজমের এই মার্কসিস্ট থিওরিটা তিনি দেখালেন যে দেখো না, মানুষের ইতিহাস আর কিচ্ছু না, এটা হচ্ছে মানুষের ইতিহাস হচ্ছে বিপ্লবের ইতিহাস। মানুষ কিন্তু নিজে স্ট্রাগল করে এসছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ওকে, মানুষ কিন্তু বিপ্লব করে সে কিন্তু এই জায়গাটা আজ দাঁড়িয়েছে। মানুষ তখন ভাবতে লাগলো, ও তাহলে 1789 খ্রিস্টাব্দের ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, এগুলো তাহলে তো আছে, যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লব যাই বলি না, এগুলো তো সংগঠিত হয়েছে, এগুলো তো মানুষই ঘটিয়েছে। মানুষ নিজেকে নিজে প্রশ্ন করতে লাগে। এছাড়াও রয়েছে দেখো সিগমন্ড ফ্রয়েড তখন থিওরি দিয়ে দিল, কনসাস, আনকনসাস, সাবকনসাস, এই সমস্ত মাইন্ডের কথা তিনি বললেন। ইগো, সুপার ইগোর কথা তিনি বলে দিলেন। সাবকনসাস মাইন্ড কি? উনি বলছেন, মনে করে নাও এই যে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি, দেখো আমি যা যা আলোচনা করেছি, তোমরা যখন ভিডিওটাকে না স্কিপ করে যখন শুনছো, শোনার পরে আমি যদি তোমাদেরকে বলি যে দেখো আমি তো ক্লাস নিয়ে নিলাম, তোমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং মানে একটা এই বিষয়টা সম্পর্কে বোঝানোর জন্য মোটামুটি আমি একটা রাফ আইডিয়া দিলাম, ঠিক আছে? এই রাফ আইডিয়াটার উপর কেন দিলাম? দেখো, পড়াশোনা করতে গেলে যদি আমরা সেইভাবে নিজেদেরকে ট্রেন্ড না করি, দেখো আমি কেন রাফ আইডিয়াটা আগে দিই, দেওয়ার পরেই আমি কিন্তু বোর্ড ওয়ার্ক করি। আমার রাফ আইডিয়াটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই যে আমি রাফ আইডিয়াটা তোমাদেরকে বলছি এবং এটা তোমরা বারবার শুনছো, এটা শোনার পর না তোমার মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয়ে যায়। কারণ আমরা সবাই শুনতে ভালোবাসি, তো সেই ধারণাটা যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন আমি যখন বোঝাবো, যখন আমি বোর্ড ওয়ার্ক করবো, তখন কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে এবং খুব সহজেই সেটা বুঝে যাবে। আমার ইন্টেনশন সেটাই, যে তোমাকে প্রথমে বুঝিয়ে নেওয়া, প্রথমে একটা রাফ আইডিয়া দেওয়া। আমি যদি প্রথমেই বোঝাতে চাই বোর্ড ওয়ার্ক করে, সেটা কিন্তু তোমার পক্ষে একটু বোঝা কঠিন। এইবার যখন আমি তোমাকে বোঝাবো, বোর্ডে যখন লিখে তোমাদেরকে আমি বোঝাবো, তোমাদের কিন্তু বুঝে নিতে ভীষণই সহজ মনে হবে। তখনই মনে হবে আচ্ছা স্যার এটা বলেছিলেন, ঠিক আছে, এটা বলেছিলেন, এইটা এইভাবে হয়েছিল, তাহলে এইগুলো ঘটছে। আমি যখন তোমাদেরকে সার্কেলে কি সুন্দর করে যে ভিক্টোরিয়ান যে আইডিয়াটা রয়েছে, সেই আইডিয়াটা কি করে শেষ হলো, ভিক্টোরিয়ান আইডিয়াটাকে কি করে শেষ করে দেওয়া হলো, মানুষ কেন ভিক্টোরিয়ান আইডিয়াটাকে শেষ করতে চাইলো, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে কখন মডার্নিজমের ধারণা তৈরি হলো, মডার্নিজম কেন আসলো। তখন মনে হয় এই যে আমি বলছি, এই যে তোমরা শুনে নিজেদের মধ্যে একটা ধারণা ক্লিয়ার আসছে, সেই ধারণাটা কিন্তু তখন আরও পরিষ্কার হয়ে যাবে। এক কথায় দিস ইজ থিওরি, প্র্যাকটিক্যালটা কিন্তু আমি করব, সেটা হচ্ছে নেক্সট ক্লাস। দেখো, থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোরই দরকার। শুধু প্র্যাকটিক্যাল আসবে না, শুধু থিওরি আসবে না। সুতরাং থিওরিও ক্লাস করতে হবে,
প্র্যাকটিক্যালও ক্লাস করতে হবে। তাহলে এই ক্লাসগুলো যেগুলো আমি তোমাদের সাথে লেকচার দিচ্ছি, যেটাতে আমি বোর্ড ওয়ার্ক করছি না, সেগুলোর উদ্দেশ্য তোমরা বুঝে গেছো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ারও হয়ে গেছে। যাই হোক, তো আমি যে বিষয়টা বললাম, প্রথমেই তাহলে কে দিল? চার্লস ডারউইন ধাক্কা দিল। তারপর দিল যেটা আমি বললাম, কার্ল মার্কস তার দাস ক্যাপিটালে এই বিষয়টা লিখে দিচ্ছেন। ঠিক আছে, যে মার্কসিস্ট ম্যানিফেস্টো রয়েছে সেখানেও দেখিয়ে দিচ্ছেন। এবং সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি দেখবো তার পরপর সিগমন্ড ফ্রয়েডও দেখিয়ে দিচ্ছেন সাবকনসিয়াস মাইন্ড। আমি বলছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড কি, যে এই যে আমি তোমাদের পড়াচ্ছি বা এই যে লেকচারটা দিলাম, আমি যদি বলি এই লেকচারটার উপর একটা সম্পূর্ণ একটা ভিডিও তোমরা বানাও বা একটা সম্পূর্ণ ক্লাস নিজেদের মতো করে নিজেরা করো, বা নিজেরাই এই যে ক্লাসটাতে যা যা আমি পড়িয়েছি সেগুলোকে নোট ডাউন করো। ইজ ইট পসিবল? না, এটা কখনো কিন্তু পসিবল না, এটা তুমি লিখতে পারবে না। তাহলে কি করতে হবে? প্রথমে তোমার ওই যে সাবকনসিয়াস মাইন্ড, তার উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে তোমাকে টেনে টেনে আনতে হবে। ঠিক আছে, এইটাকে আমরা কিন্তু ভার্জিনিয়া উলফ বা আমরা যখন জেমস জয়েসকে পড়বো আমরা কিন্তু দেখতে পাবো স্ট্রিম অফ কনসাসনেস। সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট, যে স্ট্রিম অফ কনসাসনেস কি, সাবকনসিয়াস মাইন্ড কেমন করে প্লে করছে, কি রোল প্লে করছে, আমি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এইবার আরও এক ভদ্রলোক আসলেন, হার্সেল। উনি একটা জিওলজিস্ট থিওরি দিলেন। উনি বললেন, দেখো যে আমরা সবাই জানি না গাছ কাটলে যেরকম রাউন্ড রাউন্ড শেপ থাকে, আমরা সেটাকে ধরি যে এইটা থেকেই নাকি বোঝা যায় গাছের এত বয়স রয়েছে। তো উনি এটাই বোঝাতে চাইলেন, এইগুলোর মাধ্যমে যদি এটা যদি সম্ভব হয় তাহলে মানুষের ইতিহাস কিন্তু ঠিক ওই জিওলজিস্ট বা ওই যে গাছেরই মতো। ঠিক আছে, তো দেখো সেক্ষেত্রে কিন্তু আরও একবার প্রশ্নের মানুষ সম্মুখীন হলো। তাহলে জিওগ্রাফি অ্যাড হয়ে গেল, সায়েন্স অ্যাড হয়ে গেল, তার সাথে কি অ্যাড হলো? কিছু ফিলোসফি অ্যাড হলো। এইবার আসছেন নিচে একটা ফিলোসফিক্যাল আইডিয়া দিচ্ছেন। উনি বলছেন যে গড ইজ ডেড। এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসের একটা লেকচারে আমি তোমাদের এই বিষয়টা একটু বলার চেষ্টা করেছিলাম যে গড ইজ ডেড, ভগবান মারা গেছেন। এই কথাটা যখনই উনি বলছেন তখনই কিন্তু মানুষ নিজেকে নিজে প্রশ্ন করছেন এবং তার ঠিক পরেই কিন্তু শুরু হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। ঠিক তার পর শুরু হচ্ছে 1914 এসে তুমি পৃথিবী ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা ভয়াবহ যুদ্ধকে দেখতে পাচ্ছে। তো যখন ওয়ার্ল্ড ওয়ারকে মানুষ চোখের সামনে দিয়ে দেখছে, যেমন আমি আগের দিন বলছিলাম রুপার্ট ব্রুক, সিগফ্রিড সাসুল, ওয়ালফ্রেড ওয়েন, সো দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার। তো এই রাইটারগুলো ওয়ার পোয়েটস নামে পরিচিত। এবং একটু ডব্লিউ.বি. ইয়েটসকে একটু যদি লক্ষ্য করো, তার যদি একটু লেখাগুলোকে পড়ো, যেমন দ্য সেকেন্ড কামিংকে যদি আমি বলি, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সেকেন্ড কামিংয়ে তিনি কিন্তু একটা লাইন তোমাদের হয়তো মনে থাকবে, থিংস ফল অ্যাপার্ট। সো এই থিংস ফল অ্যাপার্ট কিন্তু একটা বইয়ের নাম, চিনুয়া অ্যাচিভির বইয়ের নাম, তোমরা জানো হয়তো। তো এইগুলোকে খেয়াল রাখা, যেমন এই প্রশ্নটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিংস ফল অ্যাপার্ট চিনুয়া অ্যাচিভি লিখেছেন, এটা কোথা দিয়ে নেওয়া হয়েছে? তো তোমাকে মাথায় রাখতে হবে ডব্লিউ.বি. ইয়েটস দ্য সেকেন্ড কামিং, কারণ সেকেন্ড কামিংয়ের একটা লাইন হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। আমি এরকম সব দেখিয়ে দেবো কিছু কোন কবিতার টাইটেল অন্য একটা কোথাও থেকে নেওয়া হয়েছে, বা কোন নভেলের টাইটেল অন্য কোনো একটা বিখ্যাত লেখক থেকে নেওয়া হয়েছে, এগুলো আমি সব দেখিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, এ নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই বা এ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমি এই প্রত্যেকটা সিরিজ তোমাদের সামনে আনবো যে কোন বইগুলো কোন রাইটারের লেখা থেকে নেওয়া হয়েছে, সেখানে সব কিছু দেখতে হবে। কিছু রাইটারের মধ্যে আবার দ্বন্দ্ব হয়, লাইক পোপ, শ্যাডওয়েল, এই যে কিছু লেখকের মধ্যে থিওবোল্ড, এই যে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, লিটারি ফ্রিউড। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন লেখকের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বা একে অপরকে কি বলছে, এগুলো যদি আমি টোটাল সিরিজ আনবো, এই নিয়ে কোনো ভাবার প্রশ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম, তো নিচে যখন বললো গড ইজ ডেড এবং ঠিক তার পরেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, মানুষ দেখলো এইরকম একটা ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সত্যিই যদি ঈশ্বর থাকতেন, আমি আবারও বলছি, আমি কারোর বিশ্বাসে কোনোভাবে আঘাত করতে চাই না, আমি কারোর বিশ্বাসে আঘাত করছিও না। যেটা মডার্নিজম যে ধারণাটা তোমাদের সামনে তুলে ধরেছে, আমি যেটা বইয়ের মাধ্যমে জেনেছি, জাস্ট আমি সেটা দিচ্ছি। এটা এর মধ্যে আমার কোনো নিজের কোনো ধারণা নেই, কিন্তু কিছু বোঝানোর জন্য আমাকে কিছু কথা বলতে হয়, আমি তাই বলছি। কেমন? আমি আবারও বলে নিলাম। তো তোমাদের মধ্যে অনেকের হয়তো সেটা, অনেকের ধারণাতে, অনেকের বিশ্বাসে আঘাত লাগতে পারে, আমি সেই জন্য একটু বললাম। ডোন্ট ওয়ারি, এর জন্য এমন কিছু না যে আমি অন্য কিছু বলছি। যাই হোক, তো এইটার সাথে আমি যে বিষয়টা তোমাদের আরেকটু বলার চেষ্টা করছি,
তো দেখো এইবার ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা সিচুয়েশন, ভয়াবহ সিচুয়েশন হয়েছে, যেখানে পোয়েটসদেরকেও যেতে হয়েছে যুদ্ধ করতে। রুপার্ট ব্রুক সেও গেছে, ওয়ালফ্রেড ওয়াইন সিগফ্রিড সবাই গেছে, যুদ্ধ করতে গেছে, লেখক যুদ্ধ করতে গেছে। দেখো সেই যে পরিস্থিতি, সেই যে টার্ময়েলটা সে কিন্তু দেখেছে, সে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি নিজের চোখের সামনে দেখছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তাদের মনেও প্রশ্ন আসছে, তাদের মতো হাজার হাজার যে সৈনিক রয়েছে, আমরা তো সবার কথা জানি না, যে সমস্ত বিখ্যাত লেখক হয়তো সে যুদ্ধ করেছে এগিয়ে এসছে তাদের কথা আমরা জানি, সবার কথা কিন্তু আমরা জানি না, ইতিহাসের পাতায় অনেকেই চাপা পড়ে যায়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা যদি তোমরা কবি শঙ্খ ঘোষের ওই যে কবিতাটা যদি একটু পড়তে থাকো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজ অলসো ওয়ার পোয়েটস। আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমাদের ডান পাশে বাম পাশে গিরিখার ডান পাশে ধস, এই টাইপের একটা কবিতা। আমি প্রত্যেকটা লাইন বলতে পারলাম না এক্স্যাক্টলি, একটু শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকে এই কবিতাটা পড়বো, ভীষণই ভালো কবিতা, বাংলা কবিতা, ভীষণই ভালো কবিতা। এখান দিয়ে তুমি ওয়ার পোয়েটসরা কি অ্যাকচুয়ালি বলতে চাইছে তুমি সেটা কিন্তু বাংলায় বুঝতে পারবে, ঠিক আছে। তারপর তুমি ওয়ার পোয়েটসগুলোকে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে সেটাকেই তারা লিখে ধরেছে, দ্য ফিউটিলিটি অফ ওয়ারকে তারা তুলে ধরেছে। সেটা যদি তুলে ধরে তখনই তাদের মনে প্রশ্ন হচ্ছে, যদি সত্যি ভগবান থাকলো, সত্যি ঈশ্বর থাকলো, সত্যি গড থাকলো, তাহলে তারা কেন আমাদের রক্ষা করলো না? দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে হয়তো নিচের সেই থিওরি প্রুভড হয়ে গেল কোথাও যে গড ইজ ডেড। মনে করো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, দেখো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হয়, যুদ্ধে অংশগ্রহণ করছে দুটোই দেশ, কিন্তু সেই যুদ্ধটা যে হবে সেটা ডিসাইড কারা নিচ্ছে? কিছু পাওয়ারফুল মানুষ, তারা কিন্তু ডিসাইড নিচ্ছে, তাই না? সাধারণ মানুষের কোনো দোষ নেই, সাধারণ মানুষ এর মধ্যে কিছুই জানে না, কিন্তু সাধারণ মানুষ যখন ক্রাইসিস পড়ছে তাদেরকে কিন্তু তখনও যুদ্ধে ছুটতে হচ্ছে, এবং সেখানে অনেক কিছু ঘটছে, তোমরা দেখছো, জানছো। তো এই যে কথাটা আমি বলছি, বহু সাধারণ মানুষের কিন্তু মৃত্যু ঘটছে, অথচ তারা জানেই না, তাদের কোনো দোষ নেই। তখন তাদের মনে যে প্রশ্নটা প্রথমেই আসে সেটা হচ্ছে নিচের ওই থিওরিটা, তাহলে কি ভগবান মারা গেছেন? না হলে নিচে কেন বলবে? আর সত্যি যদি না মারা গেল তাহলে কেন ভগবান আসল না? করোনার সময় কোথায় ছিল? জাস্ট জোকস, কিছু না, মজা করলাম। তো এই বিষয়গুলোকে কিন্তু, এই বিষয়গুলো মানুষের সেই বিশ্বাসটাকে নড়িয়ে দিলাম, এবং তখনই কিন্তু পৃথিবী, এই যুদ্ধ বিধ্বস্ত যে সময়টা, তখনই কিন্তু পৃথিবী এলিয়েনেটেড হতে থাকলো, এলিয়েনেশন হয়ে গেল, ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল, ভেঙে ভেঙে পার্ট পার্ট হয়ে গেল। এটাই কিন্তু মডার্নিজম। যাই হোক, আমি ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, এরপর আমি ডিটেলে তোমাদের সামনে আলোচনা করব। নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখবে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আমি যখন নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলেছি সেক্ষেত্রে অগাস্টান পিরিয়ড তোমাকে জানতে হবে। কেন এই পিরিয়ডটার নাম অগাস্টান হলো? যেহেতু কিং অগাস্টাসকে অনুসরণ করা হচ্ছে, সেই পিরিয়ডের রাইটারকে, ক্লাসিক্যাল রাইটারদেরকে ইমিটেট করা হয়েছে, জাস্ট ইমিটেট। আলেকজান্ডার পোপ ইমিটেট করেছে, সেখানে তার নিজের ক্রেডিট রয়েছে, তিনি কিন্তু ইমিটেট করেছেন, ক্লাসিক্যাল স্টাইলকে ইমিটেট করেছেন, এপিক স্টাইলকে তিনি এনেছেন, হিরোইক মক এপিককে তিনি ব্যবহার করছেন, সুপার ন্যাচারাল এলিমেন্টসকে তিনি ব্যবহার করছেন। দ্য রেপ অফ দ্য লকের যার 3টে ভার্সন রয়েছে, তোমরা সবাই জানো, 1712, 1714 অ্যান্ড 1717, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যামুয়েল জনসন আসছে নেক্সট, স্যামুয়েল জনসনের ডিকশনারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1755 স্যামুয়েল জনসনের ডিকশনারি, ইভেন তার যে বায়োগ্রাফিটা রয়েছে, এই যে প্রত্যেকটা বিষয় আমি ডিটেলে তোমাদের সঙ্গে আলোচনা করব, ডিটেলে। তাছাড়াও আমরা ডিটেল আলোচনা করব রোমান্টিক পিরিয়ডের যারা কবি রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, দেন রবার্ট সাদে, এছাড়াও যারা রয়েছে জন কিটস, পিবি শেলি, লর্ড বায়রন, যাদের রয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা রয়েছে ম্যাথিউ আর্নল্ড, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, লর্ড অ্যালফ্রেড টেনিসন, সব এগুলো আমরা ডিটেলে আলোচনা করব, ডিটেলে নেক্সট ক্লাসগুলো। আজকের এটা হলো, দেখো এটা আমাদের যেটাকে আমি বারবার বলছি থিওরি ক্লাস। থিওরি ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থিওরি ক্লাস তোমার মধ্যে একটা জ্ঞানের সঞ্চার ঘটিয়ে দেয়। যদি থিওরি ক্লাসগুলোকে না স্কিপ করে জাস্ট তোমরা শুনতে থাকো, যখনই তোমরা এই থিওরি ক্লাসগুলো আগেন অ্যান্ড আগেন শুনবে, এটা তোমার মনের মধ্যে কতগুলো ধারণা জগিয়ে দেবে, কতগুলো ধারণার জন্ম দেবে। তোমরা বিষয়গুলো তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গলের পিছিয়ে পড়া গ্রামের ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভিডিওগুলো না স্কিপ করে পুরোপুরি শোনো, এবং অন্যান্য রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের বলছি ভিডিওটাকে শোনো, এবং ভিডিওটাকে শোনার পর যে যে জায়গায় মনে হচ্ছে নোটস ডাউন করতে হবে সেই জায়গাগুলোকে নোট ডাউন করে ফেলো,
এবং আমি তোমাদের সাথে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটা সিরিজ আমি কিন্তু প্রত্যেকটা সিরিজ প্র্যাকটিক্যালি তোমাদের সামনে বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখিয়ে দেবো যে কেমন করে কত সাল কোন বই কোন রাইটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ বুক ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ রাইটার ইজ ইম্পর্টেন্ট ফর নেট এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখন একটা প্রশ্ন, যেমন আমি নেক্সট রেস্টোরেশন পিরিয়ড পড়িয়েছিলাম, তো রেস্টোরেশন পিরিয়ডের কথা যখন আমরা আলোচনা করছিলাম যে 1660 থেকে 1702, আমি আবারও একটু বলছি যাতে তোমরা যারা মিস করেছো ভিডিওটাকে তারা নোট ডাউন করবে। সেক্ষেত্রে 1660তে কে আসছে, চার্লস সেকেন্ড আসছে, ক্যাভালিয়ার্সদের নিয়ে আসছে, তিনি কোথা দিয়ে আসছেন, ফ্রান্স থেকে আসছেন, এবং তিনি এসে স্টুয়ার্ট মনার্কির আগে তিনি রেস্টোর করছেন। শুধু রেস্টোর করছেন স্টুয়ার্ট মনার্কির তা না, সেই সঙ্গে অ্যাজ ওয়েল এস কি করছেন, তিনি সেই সঙ্গে করছেন থিয়েটারকে রেস্টোর করছেন। আর কি যদি একটু লক্ষ্য করো 1660 রয়্যাল সোসাইটি হচ্ছে যেটা ন্যাচারাল সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়েছে, সেটাকে ডেভেলপ করে দিচ্ছে। ন্যাচারাল সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য কিন্তু রয়্যাল সোসাইটি 1660তে এসে গেছে। এই জায়গাগুলোকে দেখা, অ্যাপ্রাবেনকে দেখা, দুজন ফিমেল রাইটার্স প্রফেশনালি এই পিরিয়ডে কিন্তু দেখা যায়। যদি আমরা এলিজাবেথেন পিরিয়ডের লেডি মেরি রথকে বাদ দিয়ে ভাবি তাহলে আমরা আফ্রাবেন অ্যান্ড মেরি পিক্সের কথা বাদ দিতে পারি না। Those writers are very important. অ্যাপ্রাবেনকে যখন পড়ছো তার অরুণকো রবার অ্যান্ড দ্য লাভ লেটার্স বিটুইন দ্য নবেলম্যান অ্যান্ড হিজ সিস্টার, এই জায়গাটাকে তোমরা একটু ফলো রাখো। এগুলো ছাড়া যখন আমি উইলিয়াম ওয়াইচার্ডের কথা বললাম, দ্য কান্ট্রি ওয়াইফকে ফলো রাখো, সেটাকে লক্ষ্য করো, সেটাকে পড়ো বারবার, তার সিনোপসিসটা দেখে নাও, তার সামারিটাকে দেখে নাও। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কংগ্রে ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া জন ভ্যানরা মোস্ট ইম্পর্টেন্ট। এই সমস্ত রাইটারগুলো, উইলিয়াম ইথারেজ, জর্জ ফাকার, দোজ রাইটার্স আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এই রাইটারগুলোকে পড়তে থাকো। সেই সঙ্গে যেগুলো আমি আগে যেমন বলেছিলাম নিও ক্লাসিক্যাল থিওরি, আমি যখন নিও ক্লাসিক্যাল থিওরি আনবো, প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের সাথে করব, বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখিয়ে দেবো যে কেমন করে এই এজের কোন লিটারি কন্ট্রিবিউশনস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস না স্কিপ করে দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সেই জন্য বেল আইকনটিকে প্রেস করো। এবং আবারও বলছি, সুস্থ থাকো, ভালো থাকো, এবং এক্সামের জন্য আমাদের হাতে প্রায় 90 ডেজ আছে, ঠিক আছে? এই 90 ডেজে প্রত্যেকটা দিনকে কাজে লাগাও, প্রত্যেকটা দিনকে এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে মন দিয়ে শোনো, তাহলে যে তোমার মধ্যে নলেজটাকে বাড়িয়ে দেবে। প্র্যাকটিক্যাল ক্লাসের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা দেখো। আমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেন তোমাদের সাথে করছি আর থিওরি ক্লাসগুলো কেন করছি। থিওরি ক্লাসের মধ্য দিয়ে তোমার নলেজটা বেড়ে যাবে, প্র্যাকটিক্যাল ক্লাসে সেটা একদমই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। যখনই তুমি থিওরিটাকে একটু দেখে নিয়ে প্র্যাকটিক্যাল করছি আমরা, তাহলে তোমার কাছে তখন সেই জিনিসটা একেবারেই তোমার মধ্যে সেটা সুন্দরভাবে গেঁথে যাচ্ছে, তোমাকে আর নূতন করে পড়তে লাগছে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।